তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্যে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। একসঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অভিযানে নতুন গতি পায় মুক্তিযুদ্ধ। আত্মোৎসর্গকারী সদস্যদের স্মরণ, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি। ব্যক্তিগত সামাজিক জীবনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধ। নাগরিকদের সুরক্ষা দিতে ডিএমপির সাপোর্ট সেন্টার চালু, 24 ঘন্টায় মিলবে সেবা। এবং মুন্সিগঞ্জে সহিংসতা বাড়ায় উদ্বেগ। সপ্তাহের ব্যবধানে গুলিতে 3 প্রাণহানির আতঙ্ক কাটেনি। নারায়ণগঞ্জে নির্বাচন সামনে রেখে উৎকণ্ঠা বাড়াচ্ছে উদ্ধার না হওয়া অস্ত্র। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটি মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। তবে কাঠামো টেকসই না হলে এই ব্যবস্থাও ফ্যাসিবাদের রূপ নিতে পারে। হাসান ওয়ালির প্রতিবেদন। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে 14 জাতীয় সংসদ নির্বাচন থেকে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তবে কাঠামো টেকসই না হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে এমন শঙ্কা তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফ্যাসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে, গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া এবং তার অধীনে নির্বাচন হওয়াতে মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল। সুতরাং মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম, যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ, এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রাষ্ট্রের সংস্কার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 13 সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 14 সংসদ নির্বাচন থেকে ব্যবস্থা কার্যকর হবে বলেও রায় উল্লেখ করেন আপিল বিভাগ। রায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ
একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা, অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এ রায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এই মডেলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করারও আহ্বান তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। এদিন ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচলাবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরুজ্জীবিত হলো আজকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনে পক্ষপাতী আচরণ রোধে ১৯৮৩ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত 3টি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা। 2014, 2018 এবং 2024-এর যে 3টি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত 3টি নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বলেন, জুলাই সনদের আলোকে কার্যকর করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদিন সন্ধ্যায় ঢাকা ৮ আসন থেকে শাপলাকলি প্রতীকে মনোনয়ন নেন সুজন আলী নামের একজন রিকশা চালক। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে রিকশার ওপর দাঁড়িয়ে সালাম দেয়া তার একটি ছবি আলোচিত হয় দেশজুড়ে। কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নতুন এই সচিবালয়ের হাতে ন্যস্ত হবে। এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্য দিবসের মধ্যে গণভোট আইন পাশ করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্য দিবসের মধ্যে হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার। এছাড়া বৈশ্বিক সহায়তা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান আসিফ নজরুল। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি
সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় যাত্রা শুরু করবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। খলিলুর অজিতের দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের সম্পর্কে যেমন স্থিতিশীলতা আনবে, তেমনি বাংলাদেশ ভারতের অভিন্ন বন্ধু হওয়ায় ভুটানের শীর্ষ পর্যায়ের সফর আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনতে শুধু অন্তর্বর্তীকালীন নয়, পরবর্তী নির্বাচিত সরকারকেও কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তা জনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে এবং সেই জায়গাতে আমার মনে হয় যে নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অবস্থানটা তুলে ধরবে। বেশ কিছুদিন স্থবিরতার পরে নতুন করে একটা সম্পর্ক আবার স্বাভাবিক করার দিকে এগোনো যায় কিনা এই চেষ্টাটা হচ্ছে। গেলাম ধরে নিয়ে আসলাম ওরকম না, যে কারণে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এটা সময় সাপেক্ষ। নতুন সরকারকে খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে রাজনৈতিকভাবে এবং পররাষ্ট্র নীতির মাধ্যমেই করতে হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 নভেম্বর ঢাকায় আসছেন। ঢাকা সফর শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অভিন্ন বন্ধু ভুটানের মাধ্যমে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক পুনরস্থাপনের চেষ্টা করতে পারে বলেও মনে করেন তারা। যদিও আঞ্চলিক কূটনীতির চেয়ে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নই এ সফরে প্রাধান্য পাবে বলে মত তাদের। নির্বাচনের আগে এই ধরনের হাই লেভেল ভিজিট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি যে ভুটানের একটা আস্থার জায়গা আছে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। ভুটান কিন্তু ভারতের সাথে পরামর্শ করে কাজ করে। ভারত আস্তে আস্তে অংশীদারিত্বের জায়গাটা আছে সেখানে বাংলাদেশকে আবার তারা দেখতে চায়। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস আজ। বাংলাদেশের ইতিহাসে 21 নভেম্বর এমন একদিন যে দিনটিকে বলা হয় সম্মান, সাহস আর দেশ রক্ষার প্রতীক। 1971 সালে এই দিনেই একসঙ্গে যুদ্ধে নামে সেনা, নৌ ও বিমান বাহিনী। এই সমন্বিত অভিযানে মুক্তিযুদ্ধকে নিয়ে যায় বিজয়ের আরো কাছে। সেই থেকেই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মাহাতি ইসলাম ধ্রুবর রিপোর্টে বিস্তারিত। 1971 বাংলার স্বাধীনতাকামীদের নিধনে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান সেনাবাহিনী। দেশ মাতৃকাকে স্বাধীন করতে সেই আঁধারের মধ্যেই প্রতিরোধের দীপ জ্বেলে দেন 3 বাহিনীর অকুতোভয় সদস্যরা। তাদের সমন্বিত আক্রমণে ভেঙে পড়তে থাকে পাকিস্তানিরা। নৌবাহিনীর দুঃসাহসিক অপারেশন জ্যাকপট, শত্রুপক্ষের উপর আকাশপথে বিমান বাহিনীর একের পর এক আঘাত আর সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধ, সব মিলেই তৈরি হয় বিজয়ের পথ। আজ সশস্ত্র বাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষাই করছে না, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবেলা, শান্তিরক্ষা মিশন কিংবা যে কোনো সংকটে সাহসের সঙ্গে এগিয়ে আসে সশস্ত্র বাহিনী।
নতুন প্রযুক্তি, আধুনিক অস্ত্র, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সব মিলিয়ে সশস্ত্র বাহিনী এখন আরও ক্ষিপ্র, আরও দক্ষ। যুদ্ধবিমান চালানো থেকে শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব, নারী সদস্যরাও এখন বাহিনীর শক্তির অন্যতম অংশ। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, নির্বাচনের নিরাপত্তা, মহাসড়ক থেকে পাহাড়, সমুদ্রের উত্তাল জলরাশি, যেখানেই দরকার সেখানেই সরব ৩ বাহিনী। বিশ্বের সবচেয়ে কঠিন মিশনগুলোতেও বাংলাদেশের শান্তিরক্ষীরা রাখছে অসাধারণ ভূমিকা। অনেকদিন ধরেই বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম। সাহস, শৃঙ্খলা আর দায়িত্ব, এই ৩ স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। ২১ নভেম্বর তাই শুধু অতীত স্মরণ নয়, ভবিষ্যতের অঙ্গীকার। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সাইবার জালিয়াতি, প্রতারণা ও মানহানির মতো অপরাধ যেন নিত্যদিনের ঘটনা। এ অপরাধের কারণে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চালু করেছে সাইবার সাপোর্ট সেন্টার, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা ২৪ ঘন্টায় নগরবাসীর সেবায় নিয়োজিত থাকবে। সশরীরে কিংবা ঘরে বসেই হটলাইনে ফোন করে, ইমেইল বা ফেসবুক পেজে গিয়ে জানানো যাবে অভিযোগ। বেড়েই চলেছে সাইবার অপরাধ। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধ বাড়ছেই। ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, আপত্তিকর মেসেজ প্রদান, প্রেমের ফাঁদ, বিয়ে, বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা যেন থামছেই না। একজনের ফেস কেটে আরেকজনের ফেসের মধ্যে লাগিয়ে দিচ্ছে, তারপরে টাকা পয়সা আত্মসাৎ করতেছে। এই টাইপের যে অকারেন্সগুলো ঘটছে, এগুলো আসলে ডিজিটাল যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টের আন্ডারে আসলে সমাধান হচ্ছে না। বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, এগুলোতে মানুষকে লোভ দেখায়, বলে অল্প টাকায় ব্যবসা করা যাবে। বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে মানুষের শত শত হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করেন। এ ধরনের অপরাধ বন্ধে চান বিশেষ ইউনিট। যেগুলোর মাধ্যমে গুজব ছড়াচ্ছে, তো সেই আইডিগুলোকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করছি। বর্তমান প্রেক্ষিতে এই রকম সাইবার সমাধান দিয়ে কিভাবে করা যায়, ওইটা পদক্ষেপটা প্রয়োজন। নগরবাসীকে সাইবার অপরাধ থেকে রক্ষা করতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগে চালু হলো সাইবার সাপোর্ট সেন্টার। ডিএমপি কমিশনারের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে চালু হয়েছে এ কার্যক্রম। ডিএমপি কমিশনার জানান, যে কোনো সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীরা ২৪ ঘন্টায় এই সেন্টারে সেবা নিতে পারবেন। সশরীরে উপস্থিত না হয়েও হটলাইন নম্বরে ফোন করেও নেওয়া যাবে সেবা। ফেসবুক পেজ ও ইমেইলেও জানানো যাবে অভিযোগ। এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না, বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন। সামাজিক মাধ্যম, অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা, তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রতারণা বা জালিয়াতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে থাকবে অত্যাধুনিক ল্যাব, দক্ষ তদন্তকারী দল ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ। ডিবির সাইবার উত্তর ও দক্ষিণ বিভাগের সমন্বয়ে চলবে কার্যক্রম। একজন অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে 12টি ডেস্কে চলবে সেবা প্রদান। 24 ঘন্টার সাপোর্ট টিম থাকবে, যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ, বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, প্রযুক্তি নির্ভর, সময় উপযোগী ও প্রমাণ ভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা। সাইবার সেন্টারে অনলাইন হয়রানির শিকার নারী ও কিশোরীরা পরিচয় গোপন রেখেও নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জে পুলিশের বিভিন্ন থানা ও কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র ও গুলির বেশিরভাগ এখনও উদ্ধার হয়নি। আগামী জাতীয় নির্বাচনে অস্ত্রগুলোর অপব্যবহার ও নাশকতা সৃষ্টির আশঙ্কা করছেন ভোটার ও বিভিন্ন দলের প্রার্থীরা। তবে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতার কথা জানায় পুলিশ প্রশাসন। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
2024 সালের জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্সে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং ম্যাগজিন লুট করে দুর্বৃত্তরা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও লুট হওয়া বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কিছু অস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি এখনও রয়ে গেছে দুর্বৃত্তদের হাতে। ফলে গত 1.5 বছরে জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও এর ব্যবহারও হতে দেখা গেছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে জেলা জুড়ে। নিয়মিত গণসংযোগে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনে লুট হওয়া অস্ত্রের অপব্যবহার হওয়ার আশঙ্কা তাদের। অভ্যুত্থান পরবর্তী সময়ে থানা লুট এবং অন্য জায়গায় যে অস্ত্র লুট থেকে শুরু করে বিভিন্ন কিছু হয়েছে এবং এই লুট হওয়া যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। এখনও পেশি শক্তি, কালো টাকা এবং অস্ত্রের জঞ্জানি আমরা দেখতে পাচ্ছি। যদি এরা পড়াশোনা এটা উদ্ধার না করতে পারে এবং তাদের আর অ্যাক্টিভিটিস না করতে পারে আমরা শঙ্কিত। অচিরেই একটা সাঁড়াশি অভিযান চালিয়ে যারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের কাছ থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার করবে এবং ষড়যন্ত্র রুখে দিবে। আতঙ্কে আছেন ভোটাররাও। শিগগিরই এসব অস্ত্র গুলি উদ্ধারের দাবি তাদের। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষের অস্ত্রের একটা মুখোমুখি হচ্ছে, দলে দলে হচ্ছে, এক ধরনের সহিংসতা দেখা দিচ্ছে। আমরা কিন্তু জনগণের একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়াও সামনে ইলেকশনের কিন্তু একটা বড় একটা প্রভাব পড়বে বলে আমরা মনে করছি। পুলিশ বলছে এর মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধারের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে আমরা অস্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হই। তারপরও আমাদের এখনো 41টি অস্ত্র উদ্ধার বাকি রয়েছে। আমরা এই চেষ্টা করেছি আমাদের লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখতে। পুলিশের তথ্য মতে 2024-এর জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্স থেকে 153টি আগ্নেয়াস্ত্র, 8,984টি গুলি এবং 117টি ম্যাগজিন লুট হয়েছে। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 41টি অস্ত্র, 7,518টি গুলি এবং 49টি ম্যাগজিন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের নিরাপত্তার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মোবাইল ব্যবসায়ী আবু সাইদ পিয়াসকে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পিয়াস নিজেই। এ সময় কম শুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ চান এমবিসিবি নেতারা। দেশে অনিবন্ধিত মোবাইলের ব্যবহার বন্ধে 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া বা এনইআইআর ব্যবস্থা। এই ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের উদ্বেগ এবং দাবি তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তার আগেই মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস এবং তাদের মিডিয়া পরামর্শক মিজানুর রহমান সোহেলকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সমালোচনার মুখে বুধবার সকালে সোহেল এবং সন্ধ্যায় পিয়াসকে বাসায় পৌঁছে দেয় পুলিশ। বাংলাদেশ মোবাইল বিজনেস ঘটনার একদিন পর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এমবিসিবির সাধারণ সম্পাদক। প্রশাসনকে বোঝানো হয়েছে প্রেস কনফারেন্সের নামে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এরা দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। সংগঠনের নেতারা বলছেন এনইআইআর ব্যবস্থা চালুর বিপক্ষে নন তারা। সরকারের কাছে দাবি জানান শুল্ক কমিয়ে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির সুযোগ দেওয়ার। আমরা এখন যেই খরচ দিয়ে মালটা আনি প্রয়োজনের একটু অ্যাড করুক। আমরা লিগেল ওয়েতে ব্যবসা করতে চাই, আপনারা আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমরা চোর সাজতে চাই না। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন এমবিসিবির নেতারা। ভোক্তা বা কাস্টমারের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেলিং ভেঙে ছিটকে পড়ল প্রাইভেট কার। প্রাণ গেল নিচে থাকা এক সাইকেল আরোহীর। আহত হয়েছেন গাড়িতে থাকা 5 জন। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা, দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। চট্টগ্রামের বন্দর থানায় রাখা প্রাইভেট কারটি দেখলে বোঝা যায় দুর্ঘটনা কি ভয়াবহ ছিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ব্যক্তিগত গাড়িটি ছিটকে নিচে পড়ে যায়। বৃহস্পতিবার বিকালে বন্দর থানার বিপরীত দিকে নিমতলা এলাকায় এই দুর্ঘটনা হয়। এ সময় নিচ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় শরীফ নামে 50 ব্যক্তি গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। গাড়িতে থাকা 5 জনকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। উনি সাইকেল চালাচ্ছে, সাইকেল গাড়িটা কি ব্রিজ থেকে পড়ে ওনাকে চাপা ধরে ওই জায়গার স্পটেই মারা গেল। সাইকেল আর একটা যাতে ওটা মারা গেছে।
কী কারণে গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গেল তা নিয়ে আছে নানা প্রশ্ন। তবে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজন ও এলাকাবাসীর। ওভার স্পিড থাকার কারণে এ মোড়টা নিতে পারে নাই, মোড় না নেওয়ার সাথে সাথে অথবা হঠাৎ নিচে তার কারণে কিন্তু আসি পড়ছে। ওভার স্পিডে ছিল, তারা হয়তো রেলের মধ্যে কন্ট্রোল করতে পারেনি, ফ্লাইওভার থেকে পলিট খাই নিচে পড়ছে। আহত 4 জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য একজনকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এটা সুস্থ আছে। আমি তো রাঙামাটি ছিলাম, এখান থেকে এসেছি। হ্যাঁ, ও গাড়ি ফার্স্ট সিটে আছিল। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের আগস্টে পরীক্ষামূলক চালুর পর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 মোটরসাইকেল আরোহী। চলতি নভেম্বর মাসেই 2টি প্রাইভেট কার উল্টে যায় এই এক্সপ্রেসওয়েতে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 2 ভবনের মাঝ থেকে মুশফিকুজ্জামান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ বলছে পোস্টমর্টেম শেষে জানা যাবে মারা যাওয়ার প্রকৃত কারণ। এই কান্না ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় সেমিস্টারের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামানের স্বজনদের। বৃহস্পতিবার বিকেল 3টার পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে পাওয়া যায় মুশফিকুজ্জামানের মরদেহ। প্রাথমিক পর্যায়ে সুরতহাল শেষে লাশ পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর অভিভাবকদের খবর দেয় বাড্ডা থানা পুলিশ। তাদের অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে আইনি পদক্ষেপ। পোস্টমর্টমের পরে জানা যাবে তার মৃত্যুর আসল কারণ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আমাদের তরফ থেকেই তার অভিভাবকদের সংবাদ দেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ আমরা অভিযোগ যেভাবে পাবো সেভাবে নেওয়া হবে। আত্মহত্যা নাকি হত্যা, এই নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। যে কোনো জায়গায় সুইসাইডের মতন একটা হারহিম করা ঘটনা ঘটুক, আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই। স্বাভাবিক মনে হলো একটা মানুষ যদি উপর থেকে লাফ দেয়, ওর এভাবে পড়ার কথা না। ও হচ্ছে পড়লে চিত হয়ে পড়বে, মানে বুকের উপরে পড়বে যদি সে নিজে থেকে লাফ দেয়। তো এই কারণে আমার মনে হলো যে এটা হয়তো বা সুইসাইড না। এদিন বিকেল 3টার পর ক্লাসে প্রবেশ করে সহপাঠীদের সাথে কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে যান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় সেমিস্টারের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামান। এর কিছুক্ষণ পরই নির্মাণাধীন একটি ভবনের পাশে খোঁজ মেলে মুশফিকুজ্জামানের মরদেহের। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাকের উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়লেও বাড়ছে না পণ্য মূল্য। এমন চাপ থেকে মুক্তি পেতে দক্ষতা উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে প্রশিক্ষণ নেয়া 1175 শিক্ষার্থী সনদ প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিজিএমইএ পরিচালক আরিফুর রহমান মজুমদার জানান, পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিনিয়ত ব্যবসা করার কিন্তু খরচ, ইন্ডাস্ট্রি পরিচালনার খরচ বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠানের খরচ বাড়ার সাথে সাথেই পণ্যের মূল্য বাড়বে, এইটার কিন্তু কোনো ডিরেক্ট কোনো মেথড নাই। তাহলে এইটা যে কম্পিটিটিভনেস ধরে রাখতে হলে আমাদের কী করতে হবে? সেটার জন্য লাগবে হলো দক্ষ জনশক্তি। আর দক্ষ জনশক্তি কী করবে? ইফিসিয়েন্সি বাড়াবে। বাংলাদেশের অ্যাভারেজ ইফিসিয়েন্সি লেভেল হলো 50-55, বাট আমাদের প্রতিযোগী দেশ যারা আছে তাদের অনেক দেশেরই ইফিসিয়েন্সি হলো অ্যাবাভ 65, চায়নার হলো 70%। ডলার সংকট কাটিয়ে এলসি খোলার জটিলতা কমায় গাড়ি আমদানি যেমন বেড়েছে, তেমনি রাজনৈতিক কর্মসূচিও আসন্ন নির্বাচন সামনে রেখে চলছে গাড়ি কেনার হিড়িক। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে শুধু চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া 3,500 গাড়ি বিক্রির জন্য শোরুমে চলে গেছে। তবে খরচ কমাতে মূল্যবান ব্র্যান্ডের পরিবর্তে রিকন্ডিশনড গাড়ি আমদানি হচ্ছে শতভাগ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে 9টি বিশেষায়িত জাহাজে আসা 3,504টি গাড়ি খালাস করা হয়েছে। আর এক্ষেত্রে রাজস্ব আদায় হয়েছে 870 কোটি টাকা। অথচ 2024-25 অর্থ বছরের এই সময়ে গাড়ি আমদানি হয়েছিল 3,125টি। গাড়ি আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে 60 কোটি টাকা রাজস্ব বেড়েছে। গত অর্থ বছরের তুলনা
আমরা এই বছর প্রায় 400 গাড়ি আমদানি বেশি হয়েছে এবং রাজস্ব 60 কোটি টাকা বেশি হয়েছে। আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলো, হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সে প্রবণতা অনেকটা কমে এসেছে। চট্টগ্রাম বন্দরের 1250টি গাড়ি রাখার ধারণ ক্ষমতার দুটি শেডে বর্তমানে গাড়ি আছে মাত্র 867টি। এর মধ্যে আবার খালাস প্রক্রিয়ায় থাকা 767টি গাড়ি 1 মাসেরও কম সময়ে আমদানি করা। এ পর্যন্ত আমাদের যে গাড়ি আছে এখানে প্রায় 867 ইউনিটের মতো গাড়ি আছে আমাদের। সেই গাড়িগুলোর মধ্যে 100টা গাড়ি আছে যেটা 30 দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য। আরও প্রায় 600-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, 30 দিন অতিক্রান্ত এখনো হয়নি। আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম তুলনামূলক কম হলো বাংলাদেশে আমদানি করা গাড়ির বিপরীতে 800 থেকে 850% শুল্ক আরোপ করা হয়। ডলার সংকট কেটে যাওয়ার পাশাপাশি এড়ানো যাচ্ছে এলসি খুনের জটিলতা, আর তাই বেড়েছে গাড়ি আমদানি। তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া রাজনৈতিক অঙ্গনও সচল হতে শুরু করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আর সব মিলিয়ে বাংলাদেশে গাড়ি বেচাকেনা বাড়ছে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কয়েক বছর আগেও রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, হেরিয়ারের মতো বিখ্যাত ব্র্যান্ডের মূল্যবান গাড়ি আমদানি হলো। এখন পরিস্থিতি পাল্টে গেছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে পুরো দমে। তবে বন্দর ও কাস্টমসের তথ্য নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে গাড়ি ব্যবসায়ীদের। গাড়ি আমদানি কিছুটা বাড়লেও সেটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে বা দেশের স্থিতিশীল অবস্থা যদি আসে তখন কিছু গাড়ি বিক্রি হবে মনে করতেছে অনেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা জাস্ট পরিসংখ্যান, আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ। গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচা কেনা বেশি হওয়া না, সত্যিকার অর্থে বেচা কেনা এখনো নির্বাচনী বেচা কেনা কিংবা লোকালি বেচা কেনা এখন ওরকম লাগেনি। চট্টগ্রাম এবং মোংলা বন্দরে বছরে 15 থেকে 20,000 গাড়ি খালাস হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জুতার উপর ভর দিয়ে বাড়ছে চামড়া শিল্পের রফতানি আয়। ইপিবির তথ্য, চলতি অর্থবছরের প্রথম 4 মাসে এ খাতে প্রবৃদ্ধি প্রায় 13%। যদিও কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে জুতা তৈরিতে দরকারি চামড়ার প্রায় সবটুকুই আমদানি করতে হয়। এজন্য দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা নিশ্চিতে সরকারের উদাসীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা। এমন বাস্তবতায় বাজার সম্প্রসারণে পরিবেশের সুরক্ষার পাশাপাশি বৈচিত্র্যময় পণ্য তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ইয়ানু শিফাতের রিপোর্ট। দেশে নিজস্ব কাঁচামাল নির্ভর রফতানি খাতের মধ্যে চামড়া শিল্প অন্যতম। দেশের দ্বিতীয় প্রধান এই রফতানি খাতের উত্থানে সবচেয়ে বেশি অবদান রাখছে জুতা শিল্প। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, গেল অর্থ বছরে 114 কোটি 51 লাখ ডলার মূল্যের চামড়াজাত পণ্য রফতানির মধ্যে 67 কোটি 21 লাখ ডলারই যোগান দিয়েছে জুতা শিল্প। আর চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 41 কোটি 35 লাখ ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে। এখানেও সবচেয়ে বেশি 23 কোটি 98 লাখ ডলার যোগান দিয়েছে জুতা। এমন পরিসংখ্যান তৃপ্তি দিলেও রফতানির জন্য জুতা তৈরিতে দরকারি চামড়া চীন, ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে, আর এর জন্য পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের উদাসীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা। ফুটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অভ্যন্তরীণ যে চামড়া সেটা ব্যবহার করতে পারছে না। এটার কারণ হলো যে কমপ্লায়েন্স, যার কারণে দেখা যায় যে বছরে $200 মিলিয়ন অধিক কিন্তু আপনার চামড়া ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। LWG সার্টিফাইড ফ্যাক্টরিগুলো যদি আমরা এখানে করতে পারি, আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, সেইগুলোর যে ডিমান্ড আছে সেগুলো কিন্তু আমরা মিট করতে পারি। পরিবেশ দূষণের দায় মুক্তির পাশাপাশি রফতানি বাজার সম্প্রসারণে শুধু পাদুকা নয়, চামড়াজাত বৈচিত্র্যময় পণ্য তৈরিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শুধুমাত্র জুতার দিকে না থেকে আরো বিভিন্ন আইটেম যেটা আছে চামড়ার থেকে তৈরি হয় সেগুলোর দিকে নজর দেওয়া উচিত, ডাইভার্সিফাই করা উচিত। প্লাস আমরা কিছু কাঁচা চামড়া, কাঁচা তো না, বিশেষ করে যেটা হাইড বলে সেটাকেও এক্সপোর্ট করতে পারি আমরা। দেশে প্রায় 150টি ট্যানারি কারখানা থাকলেও ইউরোপ ভিত্তিক লেদার ওয়ার্কিং গ্রুপ LWG সনদ রয়েছে মাত্র 8টি প্রতিষ্ঠানের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইসা জান্নাত। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নরসিংদীর পৌর শহরের বেশিরভাগ সড়ক বেহাল অবস্থায়, আর সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পৌরবাসীর অভিযোগ, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থাই এর প্রধান কারণ।
চরম দুর্ভোগে বাসিন্দারা, সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। গর্তগুলোতে পানি জমে এক একটি জায়গা পরিণত হয়েছে ডোবায়। দেখে বোঝার উপায় নেই গর্তের আকৃতি ছোট নাকি বড়। এই চিত্র ঢাকা সিলেট মহাসড়ক থেকে সাহেব প্রতাপ মোড় হয়ে নরসিংদী পৌর শহরে যাওয়ার অন্যতম প্রধান সড়কের। শুধু এটিই নয়, পৌর শহরের হেমন্দ্র সাহার মোড়, বড়বাজার রোড সহ প্রতিটি সড়কের বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তারপরও এসব ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে হাজারো যানবাহন। বড় বড় খানাখন্দে ভরে গেছে এবং সেটা যদি একটা দুটা রাস্তা হতো তবে সেটাকে আমরা মেনে নেওয়া যেত, কিন্তু সমস্ত শহরের রাস্তাগুলি ভেঙে একাকার হয়ে গেছে। এই ভাঙার জন্য 24টা ঘন্টা আপনি ওদিকে দেখেন, এদিকে তাকিয়ে দেখেন, পুরো রাস্তা জাম। অনেকে আজ বাচ্চা লইয়া বাচ্চার আত্মা ভাঙে, এই বেহাল অবস্থা, এটা কি দেখার মতো কেউ নাই? এদিকে জনদুর্ভোগ কমাতে ভাঙা রাস্তাগুলো পুনর্নির্মাণ এবং কার্পেটিং এর পরিবর্তে ইউনিব্লক সিস্টেমের পরিকল্পনার কথা জানান পৌর প্রশাসক। ইতিমধ্যে আমাদের পৌরসভার নির্বাহী প্রকৌশলী কর্তৃক 16টি রাস্তা চিহ্নিত করা হয়েছে। যেসব রাস্তাঘাটগুলো পিচগুলো নষ্ট হয়ে গেছে, এই সময় সেখানে পিচ দিয়ে ঢালাই করাটা সম্ভব না। এই কারণে আমরা সেখানে এইচবিবি পদ্ধতিতে জরুরি ভিত্তিতে মেরামত সংস্কার করছি। নরসিংদী পৌরসভার আয়তন 10.32 বর্গ কিলোমিটার, যা 9টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই পৌরসভায় মোট 77.55 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। টাঙ্গাইলের বাসাইলে নির্মাণের 6 মাসেই মিরিকপুর হাই স্কুল থেকে সূত্রধরপাড়া জগদীশ মাস্টার বাড়ি সড়কটি ধসে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে স্থানীয়রা। আর দ্রুত মেরামতের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে প্রতিবেদন। মাটিসহ ধসে গেছে পিচ ঢালাই করা সড়ক। আর কিছুদিন পর অস্তিত্ব না থাকার উপক্রম, অথচ সড়কটি মাত্র 6 মাস আগে নির্মাণ করা হয়েছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর হাই স্কুল থেকে সূত্রধরপাড়া জগদীশ মাস্টার বাড়ি পর্যন্ত সড়কের এমন দশা। গত অর্থবছরে প্রায় 56 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দ্রুত সড়কটি মেরামতের দাবি এলাকাবাসীর। খালি মাটি ফালিয়ে 3 মাস তৈরি করে রাস্তাটা করে গেছে কন্ট্রাক্টরি। রাস্তা ভেঙে গেছে, আমার কিন্তু চলাচলে খুব অসুবিধা হইতেছে। সাইডে তুমি মাটিগুলো না কেটে আপনি অন্য সাইডে তুমি কাটেন। পেলা সেটিং সহকারে সাইডটা ঢালাই, রড বিশে যদি ঢালাই দিয়ে দেয় তাহলে রাস্তাটা যদিও বালু মাটির সাথে, তাহলে রাস্তাটা টিকবে দীর্ঘদিন। ঠিকাদারের দাবি, সঠিক নিয়মে কাজ করেই তিনি পূর্ণ বিল পেয়েছেন। গত বর্ষায় সড়ক ধসে পড়েছে বলেও দাবি তার। আর শিগগিরই সড়কটি মেরামত করার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। বৃষ্টি বন্যার কারণে এই সাইডে পেলা সেটিং না থাকার কারণে মাটি ধসে ওইভাবে রাস্তাগুলা পড়ে গেছে বা রাস্তা নষ্ট হয়ে গেছে। কাজ কমপ্লিট করার পর অফিস থেকে তারা কাজ দেখছে, মান দেখছে। পিডি অফিসে আমরা আমাদের পেলা সেটিং এর জন্য অনুমোদন চাইছিলাম এবং অর্থ স্বল্পতার কারণে বা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার কারণে সম্পূর্ণ পেলা সেটিং দেওয়া যায়নি। ঠিকাদারের সাথে কথা হয়েছে এবং সে আমাদেরকে কথা দিয়েছে যে সে পানির নামলে এই কাজটা মোটামুটি মেরামত করে দিবে। সড়কটি ব্যবহার করে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। এলাকাটি থেকে উপজেলা শহরে যাওয়ার এটি একমাত্র সড়ক। সময় সংবাদ, টাঙ্গাইল। কোথাও ক্যামেরা আছে, নেই বক্স, আবার কোথাও বক্স আছে তো ক্যামেরা নেই। মাদারীপুর শহরবাসীর নিরাপত্তার স্বার্থে বসানো 250-র বেশি সিসিটিভি ক্যামেরা এভাবেই অকেজো হয়ে পড়ে আছে 1 বছরেরও বেশি সময় ধরে। এতে বাড়ছে চুরি, ছিনতাই, ইভটিজিং সহ অপরাধমূলক কর্মকাণ্ড। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। যদিও নানা কারণে নষ্ট হয়েছে উল্লেখ করে ক্যামেরাগুলো শিগগিরই চালুর আশ্বাস পুলিশ সুপারের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুর নতুন শহর কালীবাড়ি এলাকা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত সড়ক দিয়ে। নিরাপত্তার স্বার্থে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয় এখানে। 1 বছর ধরে অচল হয়ে পড়ে আছে ক্যামেরাটি। এতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী।
একই অবস্থা সুমন হোটেল মোড়, কলেজ রোড বটতলা, বাদামতলা পুরান বাজার, লেকের পার ডিসি ব্রিজ, ইটের পুল সহ মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকার। অধিকাংশ ক্যামেরাগুলোতে নেই বিদ্যুৎ সংযোগ, নেই ইন্টারনেটও, কোথাও চুরি হয়ে গেছে কেবলও। অনেক স্থানে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, ফলে কোনোই কাজে আসছে না। এতে নিরাপত্তাহীনতা এলাকাবাসী, উদ্বেগ উৎকণ্ঠায় ব্যবসায়ীরাও, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবো। আশেপাশে যদি কোনো অপরাধ হয় সেটা ধরা পড়বে। অনেক জায়গায় সিসি ক্যামেরা আছে কিন্তু নষ্ট, আমরা একা চলাফেরা করার জন্য সিসি ক্যামেরার দরকার। সিসি ক্যামেরা নষ্ট, চালু থাকলে আমাকে রিক্সা চালাতে খুব ভালো হয়, ছিনতাইকারীরাও আমাকে হাইজ্যাক করতে পারবো না। এখানে পোলাপানের দুর্ঘটনা এবং নানান ধরনের অসুবিধা, চোর ডাকাতা করা আসে, তাদের শনাক্ত করা যায়। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ীদের সহযোগিতায় ৭০ লাখ টাকা ব্যয়ে ২০২৪ সালের ১৯ মে সাবেক পুলিশ সুপার মাসুদ আলমের উদ্যোগে ২৬০টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয় গুরুত্বপূর্ণ এলাকায়, যা নিয়ন্ত্রণ করা হয় জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে। এমন পরিস্থিতিতে পুলিশ বলছে সবগুলো ক্যামেরা আবার চালু করতে কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু ক্যামেরা ছিল যেগুলো কমার্স ইন্ডাস্ট্রি এবং পৌরসভা থেকে দেওয়া ছিল, তো সেগুলো আবার পুনরায় করার জন্য তাদের সাথে আমরা মিটিং করেছি এবং টেকনোলজি যাদেরকে ডেকে এনে দেখিয়েছি। তো আশা করি যে খুব শীঘ্রই আমরা এটা পুনরায় স্থাপন করতে সক্ষম হব। মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় বসবাস প্রায় ২.৫ লাখ মানুষের। সকাল কিংবা সন্ধ্যা রাস্তাঘাটে মানুষের চলাচলের কোনো কমতি নেই। সিসিটিভি ক্যামেরাগুলো বিকল থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে বারবার। তাই অচল ক্যামেরাগুলো সচল করার দাবি জানিয়েছেন শহরবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জ শহরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ব্যাপক হারে এডিস মশার বিস্তার হয়েছে। শীত মৌসুমেও সদর হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। খোদ হাসপাতালেও নোংরা পরিবেশ, রয়েছে ওষুধ সংকটও। এতে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। সড়ক, মাঠ, এমনকি বাড়ির আঙিনা, ছাদ সহ বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমে থাকে পানি ও আবর্জনা। মুন্সিগঞ্জ শহরের মালপাড়া, গোয়ালপাড়া, ইসলামপুর সহ আশপাশের সবগুলো এলাকায় ব্যাপক হারে বিস্তার লাভ করেছে এডিস মশা। এই পরিস্থিতিতে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু চিকিৎসা নিতে এসে হাসপাতালের অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা। তাদের অভিযোগ, একদিকে হাসপাতালের ভেতরে ও বাইরে নোংরা পরিবেশ, অন্যদিকে পর্যাপ্ত শয্যা না থাকায় নোংরা মেঝেতেই চিকিৎসা নিতে হয় তাদের। বাথরুমটা যেখানে সমস্ত ময়লাযুক্ত, এই পেশে যাওয়া যায় না, কোনো পরিষ্কার বলতে নাই। আশেপাশে যে ড্রেনগুলো আছে এগুলা থেকে মশা বংশ বিস্তার করতেছে, এখানে কোনো দিচ্ছে না, মেডিসিন দিচ্ছে না। হাসপাতালের পরিবেশ না থাকলে মানুষ সুস্থ কি হবে? খাবার গাড়ে। শহরে নিয়মিত মশানাশক ওষুধ ছিটানো হচ্ছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের। যে জায়গাগুলো ডেঙ্গু প্রবণ সেগুলো আমরা সদর হসপিটালের সাথে যোগাযোগ করে তথ্য নিচ্ছি এবং সেই এরিয়াতে বিশেষভাবে আমরা মশার যে ওষুধ আছে সেই স্প্রেগুলো করছি। ডেঙ্গু থেকে রক্ষায় সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকের। ময়লা আবর্জনা আবার যেখানে ড্রেন রয়েছে, যেখানে পানি জমে থাকে, জমা পানিতে ডেঙ্গু এডিস মশার বংশ বিস্তার করে থাকে। তো ৩ দিনের বেশি যাতে কোথাও পানি জমে না থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। ১৭ লাখ মানুষ অধ্যুষিত মুন্সিগঞ্জের জেলা সদরে একটি জেনারেল হাসপাতাল ও ৫টি উপজেলা হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। সরকারি হিসেবে জেলায় ২০৯৭ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৮ জন চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালটিতে। বিছানা না থাকবার কারণে অনেকেই মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতাল থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের হাটে রূপালী ইলিশের ঝিলিক। ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। তবে দর চড়া হওয়া অনেকে কিনছেন নদীর পাঙ্গাস। হাটে উঠেছে খাল বিলের তাজা মাছ। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অগ্রায়ণের কুয়াশাচ্ছন্ন ভোরে আলো উকি দিতে কিন্তু হাটটাকে বিক্রি হচ্ছে ইলিশ।
এবং এখানকার যে আড়তগুলোতে আপনারা লক্ষ্য করছেন যে এই রূপালী ইলিশের কিন্তু যে কেন্দ্র করে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ, এবং এই যে ইলিশকে কেন্দ্র করে যে এত ভিড়, এই ইলিশের স্বাদ দিতে আসা লোকগুলো কিন্তু বলছেন যে আগুন দরে বিক্রি হচ্ছে ইলিশ। 2 দিনের ব্যবধানে কিন্তু কেজিতে 700 টাকা বেড়েছে, এবং বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 3200 টাকা কেজি পর্যন্ত। আর 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2700 টাকায়। আর যেই ইলিশগুলো 150 থেকে 200 টাকা কেজি, সেগুলো কিন্তু 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এখানকার আড়তদাররা বলছেন যে ছুটির দিনে যে ইলিশের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু বাজারে ইলিশের সরবরাহ কম, সে কারণে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং ভোক্তাদের দাবি যে সিন্ডিকেট করে এই ইলিশের দাম বাড়ানো হয়েছে, এবং এখানে যে ইলিশগুলো বিক্রি হচ্ছে এগুলো সবই কিন্তু উপকূলীয় ইলিশ। পদ্মা মেঘনার ইলিশ কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তবে অনেক বিক্রেতা কিন্তু এই পদ্মার ইলিশ দাবি করে এই ইলিশের দাম হাঁকা হচ্ছে। কিন্তু এই ইলিশকে কেন্দ্র করে এখানকার যে অর্থনীতি, সেটি কিন্তু চ্যালেঞ্জে পড়েছে এই কারণে যে এবছর যে তথ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু এখানে 791 মেট্রিক টন ইলিশ আরোহণ হয়েছে, এবং এই ইলিশের উৎপাদন কিন্তু এর আগে আরো বেশি ছিল, কিন্তু ইলিশের উৎপাদন কমে যাওয়ার পেছনে কিন্তু এখানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং যে এখানে কারেন্ট জালের দাপটকেই কিন্তু সবাই দায়ী করছেন। এবং এই যে ইলিশের যে পদ্মা যে ইলিশ, সেই ইলিশের যে এত চাহিদা, কিন্তু সেখানে যে ইলিশের এখন পদচারণা কমে গিয়েছে, সে ব্যাপারে কিন্তু গবেষকদের দায়িত্বশীল কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। এবং জেলা মৎস্য অফিসের যে তৎপরতা, সেটা নিয়ে কিন্তু যারা মৎস্যজীবী তারাও নানা রকম অভিযোগ করেছেন যে মৎস্য অফিসের লোকজন মাছমরা নিয়ে কিন্তু এইসব কারেন্ট জাল ব্যবহার করতে দিচ্ছে, বা সেখানে ইলিশ রক্ষার ব্যাপারে তাদের কোনো তৎপরতা নেই। এবং এই যে মা ইলিশ রক্ষা অভিযান, তখনও যে তাদের অভিযানগুলো ছিল, সেই অভিযানে কিন্তু যথাযথ ছিল না বলে কিন্তু ইলিশের যে উৎপাদন সেটি কমছে বলে অভিযোগ রয়েছে। এবং এখানকার যারা ইলিশ শিকারের সঙ্গে জড়িত, তারা অনেকে কিন্তু এখন পেশা বদলানোর চেষ্টা করছেন, এবং তারা অভিযোগ করছেন মৎস্য বিভাগের যে দায়িত্বহীনতার কারণে কিন্তু এখানে ইলিশ কমে আসছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে যে ইলিশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। জ্বালানি তেল বিক্রি হচ্ছে ভাসমান ট্রলারে, নাম দেয়া হয়েছে ভাসমান পাম্প। কোনো অনুমোদন না থাকলেও কিশোরগঞ্জের ভৈরব থেকে বাজিতপুর ও নিকলি এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পর্যন্ত অন্তত 9টি ভাসমান পাম্প কাজ করে। এতে তৈরি হয়েছে অগ্নিঝুঁকি। শিগগিরই এসব অনুমোদনহীন নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআইডব্লিউটি এর। ফজলুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নদীতে পন্টুনে স্থাপন করা হয়েছে তেলের পাম্প। সেখান থেকে বিশেষ ট্রলার বা ভাসমান পাম্পে করে তেল পরিবহন করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। কিশোরগঞ্জের ভৈরবের যমুনা অয়েল কোম্পানি থেকে একটি ভাসমান পাম্প দৈনিক 1 লাখ লিটার এবং পদ্মা অয়েল কোম্পানি থেকে প্রতিদিন 5টি ভাসমান পাম্প 1 লাখ লিটারের বেশি তেল সরবরাহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিভিন্ন হাট বাজারে কয়েক বছর ধরে সরবরাহ করে আসছে। ট্রলারের ওপরে স্টিলের ছাদে পাইপলাইন ও মিটার স্থাপন করা হয়েছে। খোলা তেল হওয়ায় রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। কোনো অনুমোদন না নিয়ে প্রকাশ্যে এমন বাণিজ্যে ক্ষুব্ধ এলাকাবাসী। কাগজপত্রের জন্য আবেদন করেছি আপনার বিআইডব্লিউটি এর কাছে। আমাদের এখন বর্তমানে কিছু কাগজপত্র নাই, কিছুদিনের মধ্যে আমরা কাগজপত্র হাতে পেতে পারি। কাগজপত্র নাই, আমি কথা বলবো ছোট নৌকার মাঝে সোয়া টোয়া দিয়া ডালা তেল নিতেছে, জুজুই তেল বা বাস হইয়া বাস্ট হইতে পারে বা আগুন লাগতে পারে। তেল বেচা কেনা করে এই নৌকার মাধ্যমে, তো এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা দায়ভার কে নেবে? শিগগিরই এসব অনুমোদনহীন নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআইডব্লিউটি এর। আমরা সংশ্লিষ্ট বিষয়ে আমরা সহ বিআইডব্লিউটি এবং প্রশাসনে যৌথ অভিযান পরিচালনা করব। আর এইসব বিষয়ে তাদের বৈধ কোনো কাগজপত্র যদি না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 7-8টি ফ্লোটিং পাম্প বিদ্যমান, তার মধ্যে একটিরই মাত্র কাগজ রয়েছে। অবৈধভাবে চলাচলের জন্য আমি দ্রুততার সহিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভৈরব থেকে বাজিতপুর ও নিকলি এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পর্যন্ত 9টি ভাসমান পাম্প কাজ করে। সময় সংবাদ, ভৈরব।
বছরের পর বছর ধরে শরীয়তপুর পৌরসভার বাসাবাড়ি আর হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে নদীর পাড়ে খোলা স্থানে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। দূষণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে নদীর পানি, এমনকি বন্ধের উপক্রম শিক্ষা প্রতিষ্ঠানও। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। ময়লার স্তূপ দেখে মনে হবে ছোট পাহাড়। শরীয়তপুরের কোটাপাড়া এলাকায় কীর্তিনাশা নদীর পাড় ময়লার ভাগাড়ে পরিণত। প্রতিদিন ভোরে পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লা আবর্জনা নিয়ে জমা করা হয় এই নদীর পাড়ে। বছরের পর বছর এখানে খোলা জায়গায় ময়লার স্তূপ করে রাখায় দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের এলাকার বাসিন্দারা। ময়লার স্তূপ থেকে মাত্র ৩০০ মিটার দূরের গাগড়ি জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ঠ। জানালা দরজা বন্ধ করেও নেই মুক্তি। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। একসময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ শতাধিক, সেখানে বর্তমানে মাত্র ৮১ জন। ঘন বসতিপূর্ণ এলাকা ও বিদ্যালয়ের পাশ থেকে দ্রুত ময়লা অপসারণের দাবি স্থানীয়দের। গন্ধে নাকে কামড় দিয়া ঘরে থাকতে এত বিচ্ছিরি গন্ধ, মানে আমাদের স্কুলের বাচ্চারা অনেকে এই গন্ধে বমি করে ফেলে। আমরা ভাত খেতেও পারি না, বাসায় গেল ময়লার গন্ধ, এখানে আসলে ময়লার গন্ধ আসে। ছাত্র ভর্তি করতে গেলে গার্ডিয়ানরা বলতেছে যে গন্ধ, দুর্গন্ধ, স্কুলে আমাদের ছেলে মেয়ে ভর্তি করবো না। আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণের জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। জমি অধিগ্রহণ শেষ হয়েছে, সেখানে ঠিকাদারও নিয়োগ হয়েছে। খুব দ্রুতই কাজ শেষ হবে। এই কাজটা হয়ে গেলে তখন আর কোটাপাড়া আসলে বর্জ্য ডাম্পিংয়ের আর প্রয়োজন হবে না। 1985 সালে নির্মিত শরীয়তপুর পৌরসভার মোট আয়তন 24.75 বর্গ কিলোমিটার। সময় সংবাদ, শরীয়তপুর। রাজধানীতে বসেছে 3 দিন ব্যাপী আবাসন মেলা, যেখানে হাউজিং প্রজেক্ট, প্লট, ফ্ল্যাট ও ব্যাংকিং সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছেন 50টিরও বেশি প্রতিষ্ঠান। এক ছাদের নিচে প্রত্যাশিত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পেয়ে খুশি দর্শনার্থীরা। জীবনের জমানো অর্থে শান্তির নীড় বা আয়ের একটি অংশ নিরাপদ বিনিয়োগ করতে অনেকেই বেছে নিচ্ছেন আবাসন খাতকে। তাই তো এই আবাসন মেলা স্টলে ভিড় করছেন আগ্রহীরা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বৃহস্পতিবার শুরু হয়েছে 3 দিন ব্যাপী আবাসন মেলা। হাউজিং প্রজেক্ট, প্লট, ফ্ল্যাট, আধুনিক নির্মাণ প্রযুক্তি আর ব্যাংকিং সেবা নিয়ে মেলায় অংশ নিয়েছেন 50টিরও বেশি প্রতিষ্ঠান। আমরা বেসিক্যালি কক্সবাজার ট্যুরিজম স্পট, প্লাস হচ্ছে শ্রীমঙ্গলের সালতানাতে এবং আমাদের ঢাকা কেন্দ্রিক অনেকগুলো আমাদের ফ্রেন্ডলি ইকো রিসোর্ট আছে, যেগুলোতে আমরা 5 তারকা হোটেল করছি। এক একজনের মানে চয়েস এক এক রকম, কেউ ছোট সাইজের চাচ্ছে, কারো আবার একটু লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের ব্যাপারে ফ্যাসিনেশন আছে। এক ছাদের নিচে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের তথ্য পেয়ে খুশি দর্শনার্থীরা। একই ছাদের নিচে অনেকগুলো কোম্পানিকে আমরা পাচ্ছি, অনেকগুলো অফার পাচ্ছি, এখানে একটা কম্পিটিশন হচ্ছে। কোনটা সেভ হবে, কোনটা আসলে কস্টিং থেকে বা আদার দিক থেকে আমরা নেওয়ার জন্য সুইটেবল হবে, আসলে প্রজেক্টগুলো আমরা আসলে সোর্স করছিলাম। ঘুরে ঘুরে দেখছি যে আসলে কোথায় ইনভেস্ট করলে আসলে আমরা লাভবান হব এবং কোন কোম্পানিটা আসলে ফেইথ করার মতো। ইচ্ছা আছে, তবে কিছু কিছু জিনিস দেখলাম তাদের প্রাইস অনেক বেশি, তাইলে আমি ওগুলো চিন্তা ভাবনা করতেছি কি করব। বাংলাদেশে প্রতি বছর আবাসন খাতে প্রায় 1.5 লাখ কোটি টাকা বিনিয়োগ হয়। তবে খাত সংশ্লিষ্টদের দাবি, করোনার ধাক্কা কাটিয়ে খাতটি ঘুরে দাঁড়ালেও সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতায় কিছুটা মন্দাভাব চলছে। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে ইস্পাত নির্ভর প্রকল্প বাস্তবায়নের পুরোপুরি সক্ষমতা দেশীয় প্রতিষ্ঠানে রয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। সেই সক্ষমতা বাস্তবায়নে দরকারি স্টিল পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে উল্লেখযোগ্য বিস্তার ঘটেছে ইস্পাত শিল্পে। বর্তমানে দেশে খাতটির বাজার রয়েছে 50,000 কোটি টাকার বেশি। খাতটির সক্ষমতা, সম্ভাবনা ও বৈশ্বিক বাজারে অবস্থান তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তাদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী মেটাল এক্সপো বাংলাদেশ 2025। স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, SBMA ও লিমরা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় অংশ নিয়েছে চীন, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশের 50টিরও বেশি স্টল প্রতিষ্ঠান। আমাদের এক্সপোজারটা নিয়ে আসতে যাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিটা যে গ্রো করছে, যে আমাদের 2 লাখ টন ইয়ারলি কনজিউম আছে বাংলাদেশ মার্কেটে। বাংলাদেশের ডেভেলপমেন্টে যদি স্টিল বিল্ডিং যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এইটাই মেইনলি আর কি আমাদের এই আজকের মেলার উদ্দেশ্য। আমরা এখানে এক্সপোর্ট করার চিন্তা ভাবনা করতেছি
বিদেশি বা যারা আছে, যারা আপনার ইকোনমির জন্য কাজ করতে চায়, ওরাও আমাদেরকে এসে দেখলো আমাদের কোয়ালিটি কীরকম। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইস্পাত পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমরা নিজেরাই সরকার এবং উদ্যোক্তা তারা নিজেরাই একটু ব্যাকওয়ার্ড রিজনিং করবেন, করে ওনারা ফরওয়ার্ড থিঙ্কিং করবেন যে কিভাবে আমাদের এই অর্থনৈতিক মূল্যমান, কিভাবে আমরা এই সক্ষমতাটা কাজে লাগাবো। সরকারি বেসরকারি সব প্রজেক্টে কাজ করার সক্ষমতা দেশের স্টিল কোম্পানিগুলো রয়েছে বলে জানান উপস্থিত বক্তারা। এটা অনেক দুমড়ায় মুচড়ায় যাবে কিন্তু ভাঙবে না। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে 114 বাংলাদেশি সহ 468 বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। বৈধ কাগজপত্র না থাকা, বাসস্থান পরিবর্তনের তথ্য গোপন এবং জাল নথি ব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডসে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক করা হয় 114 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশিকে। স্থানীয়দের ধারাবাহিক অভিযোগের ভিত্তিতেই বাণিজ্যিক এলাকা, সবজি খামার, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন স্থানে 1886 বিদেশির কাগজপত্র যাচাই করে নানা অনিয়মের প্রমাণ পায় কর্তৃপক্ষ। যেই পরিমাণে অপারেশন চলতেছে, আমরা সব সময় একটা আতঙ্ক ভয়াবহর ভিতরে থাকি। আটকদের মধ্যে তালিকার শীর্ষে রয়েছেন মিয়ানমারের 175 জন। এছাড়া ইন্দোনেশিয়ার 67, নেপালের 20, পাকিস্তানের 16, ভারতের 11 জন নাগরিক রয়েছেন। ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন এবং কম্বোডিয়ার 1 জন করে আটক হয়েছেন। আটকদের কেলান্তান, পেরাক এবং সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। চলতি বছরের শুরু থেকেই 18 নভেম্বর পর্যন্ত দেশটিতে প্রায় 84,000 বিদেশি নাগরিক আটক হয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আগামী বছরের কোরবানি ঈদ কেন্দ্র করে 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত কুয়েত ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে সুযোগটি কাজে লাগিয়ে বেশি দামে টিকিট বিক্রি করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বিষয়টি নিয়ে কুয়েত বিমান অফিসে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রেরণে কুয়েত প্রবাসীদের অবস্থান নবম স্থানে, কিন্তু তাদের দুর্ভোগ যেন অন্তহীন। কুরবানির ঈদকে কেন্দ্র করে 2026 সালের 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত কুয়েত ঢাকা রুটে বিমানের সব ফ্লাইট সাসপেন্ড করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, এই 2 মাসের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট পাচ্ছেন না তারা। আমরা কুয়েত প্রবাসীরা প্রতি বছর কোরবানিতে দেশে যেতে চাই। এই ক্ষেত্রে বিমান অফিসে গেলে সিট পাওয়া যায় না, ট্রাভেলসে গেলে সিট পাওয়া যায় না। কুয়েত থেকে ফ্লাইট বন্ধ থাকে প্রায় 2-3 মাস। আমাদের বিমানের টিকিট না থাকে ওই সময়, তাহলে অন্যান্য এয়ারলাইন্সগুলো অনেক ভাড়া বাড়িয়ে দেয়। তো প্রয়োজনে আমাদের যে স্বাভাবিক শিডিউল কুয়েত এবং ঢাকার, এটা যেন ঠিক থাকে। সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একান্ত দাবি। আমি আশা করি সরকার এবং বিমান কর্তৃপক্ষ এটাকে বিশেষ বিবেচনায় নেবেন। বিষয়টি জানতে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএস অফিসে যোগাযোগ করা হলে অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও সুযোগটি কাজে লাগাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। এতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন ট্রাভেল এজেন্ট জানান বিমানের যাত্রী প্রচুর, কিন্তু ফ্লাইট না থাকায় তারা টিকিট বিক্রি করতে পারছেন না। ভোগান্তি কমাতে শিডিউল ঠিক রাখার পরামর্শ তাদের। নেক্সট ইয়ারের জন্য এখনো তো সেল শুরু হয়ে গেছে, সবাই তো সেল করতেছে, আর আমরা এখনো বিমান সেল করতে পারতেছি না। এখন বিমানে যখন ফ্লাইট অপারেট করতেছে না ওই ডেটে, অফকোর্স যখন ন্যাশনাল ক্যারিয়ার অপারেট না করবে তো অন্য ক্যারিয়ার যারা অপারেট করবে ওরা তো হাই প্রাইস রাখবে ওখানে। সংশ্লিষ্টরা বলছেন রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রাখে, অথচ নিজেদের দেশের পতাকাবাহী বিমানের সেবা না পেয়ে প্রতি বছরই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। কুয়েত ঢাকা রুটে ফ্লাইট সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের স্বস্তি ফেরাতে বলে মনে করছেন তারা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি দূর করতে ইনচন থেকে ঢাকার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। স্থানীয় সময় সোমবার প্রায় 250 যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। এতে উভয় দেশই সুফল পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত।
40,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস দক্ষিণ কোরিয়ায়। ইপিএস সিস্টেমের মাধ্যমেও প্রবাসীদের বড় একটা অংশ দক্ষিণ কোরিয়ায় আসে। সাধারণত এসব প্রবাসীদের বাংলাদেশে যাতায়াত হয় ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে। এবার রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি দূর করতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ইনচন থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালু হলো। এর মধ্য দিয়ে ট্রানজিটের দীর্ঘ সময় থেকে মুক্তির পাশাপাশি নানামুখী ভোগান্তি দূর হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকদিন বন্ধ থাকার পর আবার ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে, এই জন্য অনেক খুশি লাগছে। আশা করব শিডিউল বিপর্যয়ের এড়িয়ে তারা একটা ভালো সার্ভিস দেবে প্রবাসী বাংলাদেশিদের জন্য। 17 নভেম্বর প্রায় 250 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এশিয়া প্যাসিফিক এভিয়েশনের প্রথম ফ্লাইট। আগামী মাস থেকে থাকছে মাসে 4টি ফ্লাইট শিডিউল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে অসংখ্য কোরীয় নাগরিক যুক্ত আছেন, তারাও এই সুফল ভোগ করবেন। সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হলো। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার পাশাপাশি উভয় দেশের নাগরিকরা এই সুফল পাবেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ব্রাজিলের বেলেমে চলমান জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি প্যাভিলিয়ন, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শেষ পর্যায়ে দর কষাকষিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্রে আগুন লাগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে। সম্মেলন কেন্দ্রের প্রবেশমুখে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশের প্যাভিলিয়ন সংলগ্ন একটি ফাঁকা জায়গায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কয়েকটি প্যাভিলিয়নে। জরুরি ঘোষণা দিয়ে সবাইকে সম্মেলন কেন্দ্র ত্যাগ করতে বলা হয়। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইন্ডিয়া এবং ইতালির প্যাভিলিয়ন, বিশেষ করে এডিবি বা আফ্রিকান ব্যাংকের হয়তো ওখানে তখন দেখি যে আগুন জ্বলতেছে এবং ধোঁয়া চড়তেছে। আমরা যেটা ইন্টিগ্রেট, আপনারা জানেন যে বাংলাদেশ প্যাভিলিয়নটা ইন্টিগ্রেটের একেবারেই মুখে, সেই দিক দিয়ে আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে যারা ছিলাম সবাই বের হয়ে আসি। এদিন অংশগ্রহণকারী দেশগুলোর প্যাভিলিয়ন সহ পুরো সম্মেলন স্থলে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং স্বল্পোন্নত দেশগুলো নিজস্ব প্রস্তাবের পাশাপাশি জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে সকাল থেকেই দর কষাকষি চালিয়ে যাচ্ছিল। এর মধ্যে ব্যাঘাত ঘটায় আগুনের ঘটনা। তবে সমাপনী দিনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং অর্থায়ন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এলডিসি কান্ট্রি, যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। লস এন্ড ড্যামেজের জন্য এখনো কোনো ফান্ড পায়নি। অথচ আমরা জানি যে গ্লোবাল মেকানিজম যখন তৈরি হলো, গ্রিন ক্লাইমেট ফান্ড, তখন বলা হয়েছিল যে 50% যাবে অ্যাডাপ্টেশন, 50% যাবে মিটিগেশন, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা ঘটছে না। ফসিল ফুয়েল লবি, এটা বলতেই হয় যে এখানে ফসিল ফুয়েল স্ট্রং লবি, এটা আমরা আজারবাইজান থেকে দেখেছি এবং এখানেও কিন্তু একটা বড় স্ট্রং লবি কাজ করছে যাতে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না হয়। দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো যে দেশগুলো আমরা আছি, আমাদের এখান থেকে খুব একটা কিছু পাওয়ার নাই। শেষ দিনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের জলবায়ু সম্মেলনের সার্বিক বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনা, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন দেয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডায় শেষ মুহূর্তের দর কষাকষি চলছিল। সমাপনীর ঠিক একদিন আগে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো আয়োজনে ছন্দপতন ঘটায়। এবার শেষ মুহূর্তে কি ফলাফল আসে, কতটা ইতিবাচক ফলাফল আসে, সেটি দেখার অপেক্ষায় স্বল্পোন্নত দেশসহ পুরো বিশ্ব। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ শেষ করতে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন একটি শান্তি পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার নানা উপায় নিয়ে আলোচনা করতে কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি পরিকল্পনায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলে তেরনোপিল শহরে ধসে পড়া এই ভবনটিও রুশ হামলার শিকার হয়েছে। বুধবারের হামলায় ওপরের তলা ধসে পড়ে তৈরি হওয়া গর্ত ছাপিয়ে কংক্রিট সরিয়ে খোঁজা হচ্ছে হতাহতদের। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হতাহতদের বেশিরভাগই ভবনটির বাসিন্দা। চলমান উদ্ধার অভিযান শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে অটল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্র একটি শান্তি পরিকল্পনা তৈরি করছে উল্লেখ করে এ নিয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার নানা উপায় নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা কিয়েভে পৌঁছেছেন। মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি পরিকল্পনায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও এর আগে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় 28 দফার একটি খসড়া ফ্রেমওয়ার্ক তৈরির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেয়া, সামরিক বাহিনীর আকার কমানোর বিষয়টিও। যদিও এক মার্কিন কর্মকর্তার দাবি, শুধু ইউক্রেনকে নয়, ছাড় দিতে হবে দুই পক্ষকেই। এদিকে ওয়াশিংটনের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছে ক্রেমলিন। যুদ্ধবন্ধে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নতুন করে চাপ তৈরির ঘোষণা দিয়েছে। ইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়িয়ে চলা রাশিয়ার জাহাজগুলোকে টার্গেট করে নতুন নিষেধাজ্ঞার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দুই দফা পরিকল্পনার মধ্যে রাশিয়াকে দুর্বল করতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইইউ। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে অন্তত 23 জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যেই তেহরিকি তালেবান পাকিস্তানকে অস্ত্র ও সেনা সহায়তা দিচ্ছে আফগানিস্তান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমনটাই দাবি করেছেন ডেনমার্কের প্রতিনিধি। এদিকে নয়াদিল্লির সঙ্গে বাণিজ্যিক সহায়তা জোরদার করছে কাবুল। সম্প্রতি আফগানিস্তান ও ভারতের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধের শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসলামাবাদ। এর মধ্যে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছেন। কুলগাম জেলায় টানা 2টি অভিযানে এসব জঙ্গিকে নির্মূল করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। সাম্প্রতিক দিনগুলোতে হামলা বাড়ায় অভিযান জোরদার করেছে ইসলামাবাদ। গেল কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা বেড়েছে। পাকিস্তানের দাবি, এসব হামলার পেছনে তেহরিকি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা আছে। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্কের প্রতিনিধি সান্দ্রা জেনসেন জানিয়েছেন, টিটিপির প্রায় 6000 যোদ্ধা রয়েছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠী তালেবান সরকারের কাছ থেকে অস্ত্র, সেনা সহ অন্যান্য সহায়তা পাচ্ছে। জেনসেন এও জানান, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করেই পাকিস্তানে বহু হামলা চালিয়েছে টিটিপি। পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা বৈরিতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে প্রথমবারের মতো 5 দিনের সফরে ভারতে গেছেন তালেবান সরকারের বাণিজ্য মন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এ সফরের মূল লক্ষ্য। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে নতুন করে পারমাণবিক নজরদারি ও তথ্য প্রাপ্তির দাবি জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা। জুন মাসে ক্ষতিগ্রস্ত স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রস্তাব পাশ হওয়ার পর কায়রোতে স্বাক্ষরিত পারমাণবিক সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে ইরান। আইইএ-কে এ সিদ্ধান্তের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই হামাস, হিজবুল্লাহ গোপনে শক্তি পুনর্গঠন করছে বলে দাবি ইসরায়েলের। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বোর্ডে গৃহীত নতুন প্রস্তাব ইরানকে আবারও কোণঠাসা করে তুলেছে। 19 দিন ভোটে পাশ হওয়া প্রস্তাবে স্পষ্ট জানানো হয় যে তেহরানকে অবিলম্বে সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা জানাতে হবে। একই সঙ্গে জুন মাসে ইসরায়েল মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার তথ্য উপস্থাপন করতে হবে। ক্ষতিগ্রস্ত স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আইএইএ এর বোর্ডে পাশ হওয়া প্রস্তাবটির বিরোধিতা করে রাশিয়া, চীন ও নাইজার।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার এমন সিদ্ধান্তের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। কায়রোতে IAEA এর সঙ্গে হওয়া সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সিদ্ধান্তের আনুষ্ঠানিক চিঠি সংস্থার কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন যে গোপনে শক্তি বাড়াচ্ছে হামাস ও হিজবুল্লাহ। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতি চললেও হামাসের সামরিক শাখা গুপ্তচর সংগ্রহ, প্রশিক্ষণ আর স্লিপার ইউনিট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি সীমিত হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে। তারা এও দাবি করেন ইরান সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ সীমান্তে অস্ত্র পাচার ও চুক্তি লঙ্ঘন করছে। পশ্চিমা গোয়েন্দাদের তথ্য মতে ইরানের কুদস ফোর্সের সহায়তায় গত বছরের হাসান নাসরাল্লাহ হত্যার পর সংগঠনটির কাঠামো পুনর্গঠন করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গেল মৌসুমে বিপিএলে অভিষেক হয় ঢাকা ক্যাপিটালসের। প্রথম মৌসুমে মেন্টর হিসেবে দলটির সঙ্গে ছিলেন আরেক পাকিস্তানি সাবেক ক্রিকেটার সাইদ আজমল। এবার ঢাকা দলের সঙ্গে যুক্ত হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। 2011 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান শোয়েব। এরপর প্রদর্শনী ম্যাচ খেললেও স্বীকৃত কোনো টি-20 লিগে খেলেননি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার। খেলোয়াড়ি জীবনে বিপিএলে না খেললেও এবার বিপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন 50 বছর বয়সী সাবেক ক্রিকেটার। অবশ্য এর আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে শোয়েব আখতারের। 2010 সালে NCL টি-20-তে সাইক্লোনস অব চট্টগ্রামের হয়ে খেলেছিলেন কয়েকটি ম্যাচ। শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদার লড়াই দ্য অ্যাশেজ। 2.5 মাসের দীর্ঘ দ্বৈরথের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নেয় দুই দলের অধিনায়ক। পার্থে অজিদের হয়ে অভিষেক ঘটবে দুজনের। তবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একাদশ প্রকাশ করেননি বেন স্টোকস। 2010-11 মৌসুমের পরে কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্ট শুরু সকাল 8:20। কিছুদিন আগেই এই পার্থ স্টেডিয়ামে হয়ে গেছে মেটালিকার কনসার্ট। আরও একটা হেভি মেটাল শোয়ের অপেক্ষা। এবারেরটা ব্যাট বলের মর্যাদার দ্য অ্যাশেজ। 2.5 বছরের অপেক্ষা শেষে 2.5 মাসের দীর্ঘ দ্বৈরথ মাঠে গড়ানোর অপেক্ষা। তার আগে ছাইদানির রেপ্লিকা নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশনে দুই দলের অধিনায়ক। এক পাশে বেন স্টোকস, অন্য পাশে কামিন্সের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া স্টিভেন স্মিথ। দুজনই জানেন সিরিজের গুরুত্বটা কম নয় বিশ্বকাপের চেয়ে। তবে ঘরের মাঠে অ্যাশেজ শুরুর আগে ইনজুরি জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। পিঠের চোটে কামিন্স আর হ্যামস্ট্রিংয়ে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। তাতে 5 বছর পর একই টেস্টে একাধিক অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফাস্ট বোলার ব্র্যান্ডন ডগেট পাচ্ছে টেস্ট ক্যাপ। ক্যামেরন গ্রিনকে মিডল অর্ডারে পাঠিয়ে ওপেনিংয়ে নামানো হবে আরেক অভিষিক্ত 31 বছরের জ্যাক ওয়েদারল্ডকে। খেলাধুলায় ইনজুরি থাকবে, বিশেষ করে ফাস্ট বোলারদের। তারা শরীরের উপর অনেক ধকল নেয়। তাই হ্যাঁ, অবশ্যই এ দুজনের না থাকাটা দুঃখজনক। তবে এটা দারুণ একটা সুযোগ স্কট বোল্যান্ড আর অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেন্ডন ডগেটের জন্য। অ্যাশেজে এর আগে যেবার এক ম্যাচে একাধিক অভিষেকের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া, সেবারই শেষবারের মতো ঘরের মাঠে টেস্ট হেরেছিল তারা। 2010-11 মৌসুম থেকে অ্যাশেজে ঘরের মাঠে অপরাজিত মাইটি অজিস। 10 বছরেও একটা টেস্ট জিততে না পারার রেকর্ডটা বিব্রতকর জানেন বেন স্টোকসও। তবে এবারের সফরে আত্মবিশ্বাসী থ্রি লায়ন্স। অ্যাশেজের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের রেকর্ড ভালো নয়, তবে আপনি জানেন আগামী 2.5 মাসে তা ভালো করার সুযোগ আছে। অবশ্যই এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি, তা হলো মিড জানুয়ারিতে অ্যাশেজ জিতে দেশে ফেরার বিমানে উঠব। তবে আমরা জানি সেটা বেশ কঠিন হবে, কারণ অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। পূর্ণ শক্তির পেস ইউনিট পাচ্ছে ইংল্যান্ড। মাত্র দ্বিতীয়বারের মতো একই টেস্টে একসাথে খেলবেন আর্চার আর মার্কুট। কামিন্স হ্যাজেলউডদের অনুপস্থিতিতে 40 বছরের রেকর্ড ভাঙার আশায় ইংল্যান্ড। 1978 সালের পর কখনোই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ওপেনার জেতেনি থ্রি লায়ন্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। ক্রিকেট বিকেন্দ্রীকরণ ও বয়স ভিত্তিক পর্যায়ে ক্রিকেটার তুলে আনার কার্যক্রম হিসেবে এবার দিনাজপুর সফর করলেন বিসিবি পরিচালক
আসিফ আকবর। বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটার অন্বেষণ ও ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে দিনাজপুর গড়ে শহীদ ময়দান পরিদর্শন করেন তিনি। দিনাজপুরে মাঠ থাকলেও কোনো ধরনের সুযোগ সুবিধা নেই সেখানে। সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করার আশ্বাস বিসিবির। আর বয়সভিত্তিক ক্রিকেট লীগ এবং টুর্নামেন্টগুলো সময়মতো আয়োজনেরও প্রত্যাশা বোর্ডের। দিনাজপুরে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সব উপকরণ খুব শিগগিরই বিসিবির মাধ্যমে ব্যবস্থা করা হবে। এদিকে দিনাজপুরের মতো রংপুরেও ক্রিকেটের উন্নয়নে নানা দিক ঘুরে দেখেছেন আসিফ আকবর। রংপুরের ক্রিকেটের আতুরঘর ক্রিকেট গার্ডেনে বয়স ভিত্তিক ও খুদে ক্রিকেটারদের নানা সমস্যা নিয়ে কথা বলেছেন আসিফ। এসবে ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে তাদের নানা প্রতিবন্ধকতার কথা শোনেন তিনি। বিসিবি পরিচালককে কাছে পেয়ে সুযোগ সুবিধার দাবি জানান উদীয়মান ক্রিকেটাররা। সেই সঙ্গে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে বিসিবিকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান ক্রীড়া সংগঠকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্যে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রীর সফরও। একসঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অভিযানে নতুন গতি পায় মুক্তিযুদ্ধ। আত্মোৎসর্গকারী সদস্যদের স্মরণ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি। ব্যক্তিগত সামাজিক জীবনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাইবার অপরাধ। নাগরিকদের সুরক্ষা দিতে ডিএমপির সাপোর্ট সেন্টার চালু। 24 ঘন্টায় মিলবে সেবা। এবং মুন্সিগঞ্জে সহিংসতা বাড়ায় উদ্বেগ। সপ্তাহের ব্যবধানে গুলিতে 3 প্রাণহানির আতঙ্ক কাটেনি। নারায়ণগঞ্জে নির্বাচন সামনে রেখে উৎকণ্ঠা বাড়াচ্ছে উদ্ধার না হওয়া অস্ত্র। এই ছিল ভোরের সময়ে। সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। ধন্যবাদ রাইসা। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।